হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের যে সম্পর্ক, এই সম্পর্কে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই সম্পর্কটা কিন্তু খুব একটা সহজ নয়, একটু জটিল বিষয়। তো আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি, এবং এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিলে অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। মৌসুমি বায়ু প্রবাহের সঙ্গে দুটো সম্পর্ক, একটা হচ্ছে তোমার জেট বায়ু প্রবাহের সম্পর্ক, আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। দুটোই কিন্তু আমি এখানে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে। তো দেখো, সম্পর্কটা জানার আগে আমাদেরকে মৌসুমি বায়ু কী এবং মৌসুমি বায়ু কখন তোমার প্রবাহিত হয়, কীভাবে প্রবাহিত হয়, এদের শ্রেণীবিভাগ কী, এইগুলো তোমাদের একটু ভালো করে জানা দরকার। তো সেটা সম্পর্কে একটা ভিডিও আমি আগে দিয়েছি, তো তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমি একটা সাধারণ কনসেপ্ট তোমাদের দিয়ে রাখি। তো দেখো, ভারতে সাধারণত 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় দিল্লি থেকে গৌহাটির দিকে জেট বায়ু বয়ে চলে। বুঝতে পেরেছো? এই বায়ু সারা বছর দেখা যায় না, শীতকালের প্রাককালে শুরু এবং মেয়াদ মার্চ এপ্রিল মাস পর্যন্ত। ভারতের ওপর উপক্রান্তীয় পশ্চিমী জেট, ক্রান্তীয় পূর্বালি জেট বায়ুর প্রভাব বেশি। এর মধ্যে উপক্রান্তীয় পশ্চিমী জেট যেটা, সেটা শীতকালে প্রবাহিত হয়, আর ক্রান্তীয় পূর্বালি জেট যেটা, সেটা কিন্তু বর্ষাকালে প্রবাহিত হয়। কিন্তু দেখো, আমি তোমাদের দেখাই, আমাদের কিন্তু জেট বায়ুকে কিন্তু এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার মেরুদেশীয় জেট বায়ু, একটা হচ্ছে উপক্রান্তীয় জেট বায়ু, এবং আরও একটা যেটা, সেটা হচ্ছে তোমার ক্রান্তীয় জেট বায়ু। তবে আমরা যদি ধরো জেট বায়ুর বিন্যাসটা দেখি, আমরা এই দেখো, এই ম্যাপটা তোমরা দেখতে পারো, এখানে 4টে জেট বায়ু দেখানো হয়েছে। একটা হচ্ছে পোলার জেট, যেটা তোমার ওই মেরুবৃত্ত প্রদেশীয়, যেটা একটা উত্তর পোলার জেট, একটা দক্ষিণ পোলার জেট, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাব ট্রপিক্যাল জেট, মানে যেটা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি বিস্তৃত। আরেকটা যেটা হচ্ছে, সেটা তোমার হচ্ছে তোমার মকরক্রান্তি রেখার কাছে বিস্তৃত। তাহলে এই যে তোমার দুটো প্রকারের প্রধান জেট বায়ু হয়, একটা হচ্ছে তোমার পোলার জেট, একটা হচ্ছে তোমার সাব ট্রপিক্যাল জেট। এই দুটো জেট বায়ু কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, আমরা যদি পৃথিবীর মুভমেন্টটা দেখি, তাহলে দেখব যে পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এবং এই আবর্তনের জন্যই কিন্তু এই জেট বায়ুটাও কিন্তু তোমার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। বুঝতে পেরেছো? তাহলে পশ্চিম দিক থেকে পূর্বে যে প্রবাহটা, এটাই কিন্তু জেট বায়ুর হচ্ছে স্বাভাবিক প্রবাহ। বুঝতে পেরেছো? কিন্তু একটাই বায়ু, যেটা পূর্বালি জেট হিসাবে পরিচিত, যেটা কিন্তু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়, যেটাকে বলছে তোমার এই ক্রান্তীয় জেট বা ক্রান্তীয় পূর্বালি জেট তুমি বলতে পারো। তাহলে দেখো, এই জেট বায়ু এমন একটা বায়ু প্রবাহ, যেটা কিন্তু ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে প্রবাহিত হয় না, অর্থাৎ এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না। এটা 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় সাধারণত, মানে আমাদের ভারতবর্ষের ওপরে, যদিও এর অঞ্চল বিশেষে উচ্চতাটা ডিফারেন্স মানে করে, তো সাধারণত ভারতবর্ষের ওপরে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় তোমার এটা প্রবাহিত হয়। তো সেটা আমি আলোচনা করেছি আগে, তোমরা সেটা দেখতে পারো। এখন আমি এই দুটোর মধ্যে সম্পর্কটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্কটা কী। তাহলে দেখো, সম্পর্কটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের ঋতুটা কী কী আছে। হ্যাঁ, 3টে বিষয় আমাদেরকে জেট বায়ুকে প্রভাবিত করে। কী কী বিষয় দেখো? প্রথম হচ্ছে যে মৌসুমী বায়ুর দুটি অবস্থা, গ্রীষ্মকাল আর বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে, মনে রাখো, গ্রীষ্মকাল আর বর্ষাকাল 4টে প্রধান ঋতু আছে। আমাদের ভূগোলে যদি আলোচনা করি, ক্যালেন্ডারে 6টা, কিন্তু আমাদের ভূগোলে আলোচনার ক্ষেত্রে 4টে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তাহলে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে কি হচ্ছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর শরৎ এবং শীতকালে হচ্ছে তোমার উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবং তার জন্য দায়ীকে 1 নম্বর হচ্ছে তোমার তিব্বত মালভূমি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখো, তিব্বত মালভূমি 1 নম্বর দায়ী। 2 নম্বর হচ্ছে তোমার পশ্চিমী জেট। পশ্চিমী জেট মানে হচ্ছে তোমার ওই যে ক্রান্তীয় পশ্চিমী বায়ু যেটাকে বলছে। আর হচ্ছে তোমার পূর্বালি জেট, মানে ক্রান্তীয় পূর্বালি জেট। এই 3টির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আর একটা বিষয় যেটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। বুঝতে পেরেছো? তাহলে এই 4টে বিষয় তোমরা যদি পরিষ্কার বুঝে নাও, তাহলেই কিন্তু তোমাদের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর যে সম্পর্ক, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এখন সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন কি? সূর্যের উত্তরায়ণ হচ্ছে, দেখো, 21শে মার্চ। ঠিক আছে, 21শে মার্চের পর থেকে তোমার সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায়। বুঝতে পেরেছো? আমাদের ভারতবর্ষের যে অক্ষাংশগত অবস্থান, 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর।
অর্থাৎ আমরা কিন্তু পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছি। তাহলে যেই তোমার 21শে মার্চ তারিখে, দেখো এখানে আমি ডিমার্কেট করে দিয়েছি, 21শে মার্চ যেই এলো সেই কিন্তু তোমার উত্তরায়ণ শুরু হয়ে গেল। আর উত্তরায়ণ যেই শুরু হলো আমাদের ভারতবর্ষের কিন্তু উষ্ণতাটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে 21শে মার্চ, এবং আমরা যদি আমাদের ক্যালেন্ডার দেখি, তাহলে আমাদের ঋতুটা যদি দেখি, তাহলে ঋতুতে কিন্তু গ্রীষ্ম আর বর্ষা এই দুটো, গ্রীষ্মকাল শুরু হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ তোমার 3 মাস, আর জুন মাস থেকে সেপ্টেম্বর এই 4 মাস হচ্ছে তোমার বর্ষা বা টাইম অফ মনসুন এটাকে বলতে পারো। আবার শরৎ কখন থেকে শুরু হচ্ছে? সেপ্টেম্বরের ঠিক পরে। আর আমাদের দক্ষিণায়ন শুরু হচ্ছে 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ হচ্ছে উত্তরায়ণ, আর যেই তোমার 21শে মার্চের পরে 23শে সেপ্টেম্বর, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর পর থেকে কিন্তু সূর্যের দক্ষিণায়ন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়তে শুরু করছে। তখন কি হচ্ছে, যেই সেপ্টেম্বর মাস চলে এলো আমাদের শরৎকালের সূচনা হয়ে গেল। তাহলে শরৎ আর শীত এই দুটো কিন্তু প্রথমে তোমার অক্টোবর আর নভেম্বর এই দুটো হচ্ছে তোমার শরৎ, আর ডিসেম্বর থেকে তোমার একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে তোমার শীতকাল। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। প্রথমে গ্রীষ্মকাল থাকছে তোমার মার্চ থেকে মে মাস পর্যন্ত 3 মাস, বর্ষাকাল থাকছে তোমার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস, অক্টোবর থেকে নভেম্বর 2 মাস থাকছে শরৎকাল, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকছে তোমার শীতকাল, এবং মার্চ মাস থেকে আবার তোমার এই গ্রীষ্মকালের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই ঋতুটা তোমরা বুঝতে পারলে। আর কি বোঝালাম সেটা হচ্ছে 21শে মার্চ হচ্ছে উত্তরায়ণ, 23শে সেপ্টেম্বর হচ্ছে দক্ষিণায়ন। এই জিনিসটা তোমরা মাথাতে রেখে দিলে। এরপরে দেখো আমি তোমাদের বোঝাই যে কীভাবে তোমার প্রভাবিত হয়। তাহলে দেখো প্রথমে কি আছে, যে জেট বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এটা আমি তোমাদের প্রথমেই বললাম যে জেট বায়ুর স্বাভাবিক ধর্ম হচ্ছে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এবং এই যে তোমার আমাদের যে 4টে বায়ু, দুটো নর্মালি, এই যে দুটো হচ্ছে তোমার সাবট্রপিক্যাল অর্থাৎ কর্কটক্রান্তি, মকরক্রান্তি, আর এটা হচ্ছে তোমার মেরু প্রদেশীয় অর্থাৎ সুমেরবৃত্ত, কুমেরবৃত্ত যাই বলবে। তাহলে এইগুলোর মধ্যে এই যে বায়ু প্রবাহটা আছে, অর্থাৎ কর্কটক্রান্তীয় অঞ্চলের যে তোমার এই পৃথিবীর ওপর দিয়ে যে বায়ু প্রবাহটা, জেট বায়ু প্রবাহটা বয়ে যাচ্ছে, এই কর্কটক্রান্তীয় জেট বায়ু প্রবাহটাই কিন্তু আমাদের মৌসুমী বায়ুর উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ দেখো এই স্থানে আছে আমাদের ভারত, ঠিক আছে, আর তার উপরে এরকম জায়গাতে তোমার এই সাবট্রপিক্যাল তোমার জেট বায়ুটা এরকমভাবে প্রবাহিত হচ্ছে, বুঝতে পেরেছো, একেবারে উপর স্তরে। এবং এটার তোমার নামকরণ আর এ সম্পর্কে তো আমি আগে একটা ভিডিওতে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। এরপর দেখো বোঝাই আমি যে জেট পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে একমাত্র ক্রান্তীয় পূবালি জেট, অর্থাৎ আমরা আমাদের ভারতবর্ষের ওপরে বা মৌসুমী বায়ুর ওপরে আমরা যদি জেট বায়ুর প্রভাব আমরা বর্ণনা করতে চাই, তাহলে দুটো কথা আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পশ্চিমা জেট, একটা হচ্ছে পূর্বালি জেট। দুটোই তোমার, একটা পূর্বালি জেট যেটা সেটাও ক্রান্তীয়, আর পশ্চিমা জেট যেটা সেটাও কিন্তু ক্রান্তীয়। ঠিক আছে, তাহলে পশ্চিমা আর পূর্বা এই দুটো কথা আমরা ব্যবহার করব। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয় 21শে মার্চ। তাহলে 21শে মার্চ হচ্ছে কি উত্তরায়ণ। তাহলে উত্তরায়ণের সাথে সাথে কি হয়, তিব্বতের মালভূমির উত্তাপ বাড়তে থাকে। তাহলে দেখো তিব্বতের মালভূমি কোন দিকে অবস্থিত, আমাদের এটা যদি ভারত হয় তাহলে ঠিক উত্তরে এরকম জায়গাতে আছে তোমার তিব্বতের মালভূমি হয়েছে। তাহলে উত্তাপ বাড়ে, এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট, বা শুধুমাত্র আমরা যদি জেটও ব্যবহার করি, তাহলে পশ্চিমা জেট উত্তরে সরতে থাকে। তাহলে যখনই এখানে উত্তরায়ণ শুরু হলো, অর্থাৎ সূর্যের লম্বরশ্মি তোমার তিব্বত মালভূমির উপর পড়ে উত্তাপ আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং এখানে নিম্নচাপ সৃষ্টি হতে শুরু করলো, তখন কি হলো, এই যে শীতল প্রকৃতির যে উপক্রান্তীয় জেট আছে, এই যে জেট বায়ুটা, এটা কিন্তু তোমার উত্তরের দিকে সরে যেতে শুরু করলো উত্তরায়ণের সঙ্গে সঙ্গে। অর্থাৎ এই যে তোমার বায়ুটা আছে, এটা উত্তরায়ণের সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকে সরে যেতে শুরু করলো। তাহলে শুধু এইটা নয়, তার সঙ্গে সঙ্গে এইটা সবগুলোই কিন্তু উত্তরের দিকে সরে যেতে শুরু করবে, বুঝতে পেরেছো, যেহেতু পুরো পৃথিবীটাই আমাদের মানে উত্তর দিকটা ঝুঁকে পড়ছে। তাহলে দেখো উত্তর জেটে তিব্বতের মালভূমি, উপক্রান্তীয় জেট, পশ্চিম জেট উত্তরে সরতে থাকে, এবং পশ্চিম জেট সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রান্তীয় পূর্বালি জেট প্রবেশ করে। অর্থাৎ দেখো যখনই এই তিব্বতের মালভূমি অঞ্চল থেকে পশ্চিমা জেটটা উত্তরের দিকে সরে গেল, তাই সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য পূর্বালি জেট সঙ্গে সঙ্গে কিন্তু এই তিব্বতের মালভূমি অঞ্চলে প্রবেশ করলো, বুঝতে পেরেছো। তাহলে যখনই ক্রান্তীয় পূর্বালি জেটটা তোমার তিব্বতীয় মালভূমি অঞ্চলে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিম্নচাপের সৃষ্টি হলো, বুঝতে পেরেছো। তাহলে পূর্বালি জেট আসার সঙ্গে সঙ্গে ভারতের মধ্যভাগে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, অর্থাৎ তিব্বতের মালভূমির সঙ্গে সঙ্গে এই ভারতের মধ্যভাগ অঞ্চলে এখানেও কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হলো।
পশ্চিম জেট সরে যাওয়ার জায়গাটা খালি থাকে বলে পূর্বালি জেটের আগমন ঘটে। তাহলে এটা বললাম তিব্বত মালভূমি এবং ভারতে নিম্নচাপ এবং ভারত মহাসাগরে উপক্রান্তীয় পশ্চিমা জেটের জন্য উচ্চচাপ বিরাজ করে। তাহলে দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই জায়গাতে কি হলো, পূর্বালি জেট আসার জন্য তিব্বতের মালভূমি এবং ভারত উপমহাদেশে কি হলো, নিম্নচাপের সৃষ্টি হলো। হ্যাঁ, আর এই জায়গাতে কি হলো, আমি তোমাদের বললাম যে যখনই তোমার উত্তরে সরে যেতে শুরু করলো তখনই কিন্তু তার নিচের যে জেট বায়ু প্রবাহটা আছে সেটাও কিন্তু উত্তরের দিকে সরে যেতে শুরু করলো, একসঙ্গে চারটেই কিন্তু সরছে। ফলে কি হলো, এই জায়গাতে অর্থাৎ ভারতের এই যে ভারত মহাসাগরের যে জায়গাটা আছে এখানে কি হলো, উচ্চচাপের সৃষ্টি হলো। এই দেখো সেটাই তোমার এখানে লেখা আছে। তাহলে এইখানে তোমার কি হলো, উচ্চচাপের সৃষ্টি হলো পশ্চিমা জেটের জন্য এবং সরে যাওয়ার জন্য যে পূর্বালি জেট আসার সঙ্গে সঙ্গে ভারতের মধ্যে নিম্নচাপ এবং পশ্চিম জেট সরে যাওয়ার জায়গাটা খালি থেকে পূর্বালি জেটে আগমন ঘটে। হ্যাঁ, তাহলে উচ্চচাপ বিরাজ করে। এবার কি হচ্ছে, জলীয় বাষ্প বিরাজ করায় জলীয় বাষ্প পূর্ণ, হ্যাঁ, যেহেতু মহাসাগরের মধ্য থেকে আসছে তখন কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তাহলে দেখো এই জায়গাতে কি হলো, এই জায়গাতে তোমার লো প্রেসার তিব্বত মালভূমি এবং ভারত উপমহাদেশে এবং এইখানে অবস্থান করছে তোমার হাই প্রেসার। তাহলে বায়ুর ধর্ম কি, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবেশ করছে এবং এই বায়ুটা দক্ষিণ পশ্চিম আর্দ্র প্রকৃতির বায়ু, যেহেতু ভারত মহাসাগরের ওপর দিক দিয়ে যাচ্ছে তাই আর্দ্র দক্ষিণ পশ্চিম বায়ুরূপে কিন্তু ভারতে প্রবেশ করছে বা তিব্বতীয় মালভূমির দিকে প্রবেশ করছে বা হিমালয় পর্বতের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রবেশ করে এবং যা ভারতে মৌসুমি বিস্ফোরণের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এই বায়ুটা কিন্তু তোমার মৌসুমি বিস্ফোরণের সৃষ্টি করলো। ক্রান্তীয় পূর্বালি জেট যে বছরে যত শক্তিশালী হবে সেই বছর নিম্নচাপ তত গভীর হবে এবং শক্তিশালী হবে। তাহলে যখনই তোমার এই ক্রান্তীয় পূর্বালি জেট যেটা বা শুধু পূর্বালি জেটও বলতে পারো, এটা যত শক্তিশালী হবে তত বেশি পরিমাণে তোমার নিম্নচাপের সৃষ্টি হবে, গভীর নিম্নচাপের সৃষ্টি হবে এবং বৃষ্টিপাত ঘটাবে এবং ভারতে মৌসুমি বায়ুর আগমন ঘটবে। তাহলে এইটা গেল তোমার এই গ্রীষ্মকালের সঙ্গে বা বর্ষাকালের সঙ্গে মৌসুমি জেট বায়ু প্রবাহের সম্পর্ক। পরিষ্কার হয়েছে? তাহলে যেই তোমার এখানে তোমার বৃষ্টিপাত শুরু হলো, এই ইয়েটা কিন্তু সারা বছর থাকে না। এই পূর্বালি বায়ু যেটা আছে, এই যে পূর্বালি বায়ু মানে জেট বায়ু যেটা, এটা কিন্তু সারা বছর থাকে না। এটা কতক্ষণ পর্যন্ত থাকে? এটা থাকে তোমার এই সেপ্টেম্বর মাস পর্যন্ত। বুঝতে পেরেছ? সেপ্টেম্বর মাস অর্থাৎ যখনই তোমার দক্ষিণায়ন শুরু হয়ে গেল তখনই কিন্তু এই বায়ুটা আস্তে আস্তে ভারত থেকে বিদায় নিয়ে নিল। ঠিক আছে, তাহলে এটার আগমন ঘটলো মার্চ মাসের সঙ্গে সঙ্গে এবং সেপ্টেম্বরের সঙ্গে সঙ্গে এটা কিন্তু বিদায় নিতে থাকলো। তাহলে এবারে আমাদেরকে আলোচনা করতে হবে যে শরৎকাল বা শীতকালের সঙ্গে এবারে সম্পর্কটা কি। তাহলে দেখো কি বলছে, জুন জুলাই এ ক্রান্তীয় পূর্বালি জেট প্রবেশ করেছে কিন্তু সারা বছর প্রবাহিত হতে না পেরে অক্টোবরে এ কিন্তু বিদায় নিচ্ছে। ঠিক আছে, কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু দক্ষিণায়ন শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে যেই 23শে সেপ্টেম্বর মানে কি অক্টোবরের শুরুতে, অর্থাৎ এক সপ্তাহ আগে বলতে পারো। তাহলে যেই দক্ষিণায়ন শুরু হয়ে গেল অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কিন্তু তাপমাত্রাটা বেশি হতে শুরু করলো এবং যখনই বেশি হতে শুরু করলো তখনই কি হলো, পূর্বালি জেট কিন্তু আস্তে আস্তে ভারত থেকে বিদায় নিয়ে নিল এবং 23শে সেপ্টেম্বর এবার দক্ষিণায়ন শুরুর ফলে পশ্চিম জেট বায়ু দক্ষিণে এসে তিব্বত মালভূমির দিকে বিরাজ করে। অর্থাৎ যখনই তোমার দক্ষিণায়ন শুরু হলো, এই যে যখনই উত্তরায়ণের সঙ্গে সঙ্গে কি হয়েছিল, এই জেট বায়ু প্রবাহটা কিন্তু উত্তর দিকে সরে গেছিল। আবার যখন দক্ষিণায়ন শুরু হলেও 23শে সেপ্টেম্বরের পর থেকে তখন কী হলো, সেটা কিন্তু স্বস্থানে অর্থাৎ তিব্বতের মালভূমির দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলো। অর্থাৎ চারটে যে তোমার জেট স্টিম আছে চারটেই কিন্তু আস্তে আস্তে দক্ষিণের দিকে আসতে শুরু করলো। হয়েছে তো, দক্ষিণে তিব্বতের মালভূমির দিকে বিরাজ করে এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। দেখো আমি তোমাদের কি বলেছিলাম যে এইখানে উত্তরায়ণের সঙ্গে সঙ্গে যে ভারত মহাসাগরে কি হয়েছিল, এখানে একটা তোমার উচ্চচাপের সৃষ্টি হয়েছিল এবং যখনই দক্ষিণায়ন শুরু হলো তখনই কিন্তু এখানে তোমার কি হতে শুরু করলো, তখন এখানে কিন্তু আবার তোমার নিম্নচাপ শুরু হতে শুরু করলো যখনই তোমার এই জেট স্ট্রিমটা দক্ষিণের দিকে আসতে শুরু করলো। এবার কি হলো, যখনই তোমার শীতকালে আসতে শুরু করলো দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে তিব্বত এবং ভারতে নিম্নচাপ কেটে গেল। তাহলে দেখো এইখানে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল অত্যধিক তাপমাত্রার জন্য তিব্বত এবং ভারতীয় উপমহাদেশে, সেটা কিন্তু কেটে গেল এবং পশ্চিম জেট আবার দক্ষিণ দিকে তিব্বত মালভূমির দিকে সরে আসে। সেই সরে আসতে শুরু করে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটিয়েছিল তা আবার ফিরে আসতে শুরু করলো। তাহলে যখনই তোমার দক্ষিণায়ন শুরু হয়ে গেল 23শে সেপ্টেম্বরের পর থেকে, তাই কি হলো, এই বায়ুটা কিন্তু তোমার আস্তে আস্তে
ফিরে আসতে শুরু করলো, যেদিকে গিয়েছিল সেই রাস্তা দিয়েই উত্তর পূর্ব শীতল এবং শুষ্ক বায়ু, অর্থাৎ দেখো যখন গিয়েছিল তখন কিন্তু আর্দ্র প্রকৃতির হয়ে গিয়েছিল, কিন্তু যখন ফিরে আসছে তখন কিন্তু কি হচ্ছে, সে শুষ্ক হচ্ছে। তার কারণ আসার সময় জলভাগ নেই। আর শীতল হচ্ছে তার কারণ কি, যেহেতু হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সে ফিরে আসছে, তাই কিন্তু সে শীতল প্রকৃতিরও হয়ে যাচ্ছে। ঠিক আছে, বৃষ্টিপাত ঘটেছিল, এবার ফিরে আসতে শুরু করলো। যখন যাচ্ছিল তখন জলভাগের উপর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প ছিল বলে বৃষ্টিপাত হয়েছিল, তবে ফেরার সময় জলভাগ না থাকায় শুষ্ক উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ হিমালয় পার্বত্য দিক থেকে ফিরে আসে। হিমালয়ে ধাক্কা লেগে ফেরার পথে বায়ু শুষ্ক ও শীতল প্রকৃতির হয়ে ফিরে আসে। এবার দেখো পূর্বালি জেট সরে গেলে, এখানে একটা জিনিস দেখো বোঝার আছে। এবার আমি তোমাদের জেট স্ট্রিমটা পশ্চিমী ঝঞ্ঝাটা বোঝাচ্ছি। বলছে পূর্বালি জেট সরে গেলে পশ্চিম জেট দক্ষিণে সরে এলো, তখন ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিম জেট দ্বারা একটি আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতের পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। তাহলে দেখো এখানে এই জিনিসটা তোমার বোঝার চেষ্টা করো। বলছে যে যেই দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে তোমার ওই পূর্বালি জেট যেটা আছে, সেই পূর্বালি জেটটা যখনই তোমার এই যে পূর্বালি জেট যেটা আছে, এটা যখনই তোমার দক্ষিণ দিকে আসতে শুরু করলো, এবং দক্ষিণ দিকে আসার সঙ্গে সঙ্গে কি হলো, তোমার যে পূর্বালি জেটটা আছে সেই পূর্বালি জেট কিন্তু তোমার আমাদের ভারত থেকে বিদায় নিতে শুরু করলো। এবং যখনই ভারত থেকে বিদায় নিতে শুরু করলো তখন কি হলো, এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হলো। এবং যেই ফাঁকা জায়গাটার সৃষ্টি হলো, ওই পশ্চিমী জেটের সঙ্গে সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ভূমধ্যসাগর তো একটা সাগর, তো সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য পশ্চিমী ওই তোমার জেট বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে অর্থাৎ পশ্চিমী জেটের সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করলো। বুঝতে পেরেছ? অর্থাৎ দেখো এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু ধীরে ধীরে পশ্চিম দিকে আসছে দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে, এবং এইখানে তোমার যেটা তোমার নিম্নচাপ ছিল, এই যে দেখো এখানে শীতকালে যেটা তোমার নিম্নচাপ ছিল, সেটা যখনই দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে কি হলো, এখানে কিন্তু উচ্চচাপ হতে শুরু করলো। ঠিক আছে, যখনই তোমার ওই এই জেট স্ট্রিমটা দক্ষিণ দিকে আসতে শুরু করলো, সেই কিন্তু এইদিকে উচ্চচাপ হলো এবং বায়ুটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এইদিকে আসতে শুরু করছে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা। এবং যেই উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা দক্ষিণ দিকে আসতে শুরু করছে, সেই কি হলো, পশ্চিম দিক থেকে ওই পশ্চিমী জেট স্ট্রিমের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু ভারতে প্রবেশ করলো। ঠিক আছে, প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়। কখন ঘটায়? যখন শীত শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারত থেকে সরে আসে, সেই শূন্যস্থান পূরণের জন্য এই ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু ভারতের পশ্চিম দিক থেকে ভারতে ঢোকে, যা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। অর্থাৎ এইটা হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা। যে পশ্চিমী ঝঞ্ঝা ভারতে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। যেই উত্তর পূর্ব শীতল শুষ্ক বায়ু দক্ষিণে গেল, সেই ভারতের মহাসাগরে নিম্নচাপ আবার আস্তে আস্তে উচ্চচাপে পরিণত হলো। তাহলে এটা যখনই এলো আবার কিন্তু এটা উচ্চচাপে পরিণত হলো। তাহলে এটাই হচ্ছে তোমার সম্পর্ক, অর্থাৎ জেট স্ট্রিমের সঙ্গে। সুতরাং আমরা বলতে পারি যে মৌসুমী বায়ু দুটি অবস্থা, একটা হচ্ছে তোমার গ্রীষ্মকাল বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর শরৎ আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আর এর জন্য দায়ী হচ্ছে তিব্বত মালভূমি, পশ্চিমী জেট যেটা তোমার ক্রান্তীয় পশ্চিমী জেট, এবং পূবালি জেট বা ক্রান্তীয় পূবালি জেট। এই তিনটির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আরও একটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। তো বাস, আশা করি বুঝতে পারলে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু এবং জেট বায়ুর সম্পর্ক, এবং তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাটা কীভাবে জড়িত। তাহলে এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও তোমার নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি কোনো ভিডিও দেবো তখন সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।